নমস্কার। এতক্ষণ আপনারা মামান চ্যাটার্জিকে দেখলেন। অনেকে বলে যে এক ধরনের প্রতিবন্ধী বা আপনাদের বা আমাদের সকলেরই অচেনা মনোজগতের মেয়ে। আগে একটা ধারণা ছিল এবং অনেকের মধ্যে এখনও আছে যে এইসবগুলো হয় নানা রকম পূর্বজন্মের কর্মফলের জন্য, নানা রকম পাপ কাজের জন্য। অনেক ভ্রান্ত সংস্কারাচ্ছন্ন ধারণা ছিল। কিন্তু বিজ্ঞানের বিকাশের সঙ্গে সঙ্গে এবং বৈজ্ঞানিক চিন্তাভাবনা প্রসারের সঙ্গে সঙ্গে এগুলো কেটে যাচ্ছে এবং অনেক সংগঠন এদের নিয়ে কাজ করছেন, খুব ভালো কাজ করছেন। তারা অভিভাবকদের বোঝাচ্ছেন যে এই প্রতিবন্ধকতা খুব একটা বিরাট ব্যাপার নয়, একে কাটিয়েও কিন্তু সমাজের মধ্যে বাস করা যায় এবং ভালো কাজ করা যায়। তার অসংখ্য উদাহরণ রয়েছে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিষ্ঠানের রমা সরকার, চেয়ারপারসন মাদার্স অ্যাসোসিয়েশন, আছেন রঞ্জনা বাসু, ডিরেক্টর ফ্যামিলি সার্ভিস ডিভিশন রিচ, আর মামানের বাবা মা রয়েছেন সমরেশ চ্যাটার্জি এবং সোমা চ্যাটার্জি। আর আমার পাশেই রয়েছে মামানকে আমরা দেখেছি, নমস্কার করছি মামান। মামান কিন্তু অনেক কিছুই করতে পারে এবং আমার মনে হয় অভিভাবকরা ছেলেবেলা থেকে সচেতন ছিলেন বলেই মামানকে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তা আপনাদের কি প্রথম মনে হয়েছিল যে এটা একেবারে অসম্ভব? আপনাদের কি মনে হয়েছিল যখন প্রথম শুনেছিলাম? তখন নিজের খুব খারাপ লেগেছিল কিভাবে ওকে আমি কি করে তুলবো। কিন্তু পাঁচজনের পরামর্শে বা ডাক্তারবাবু বলুন সব দিক থেকে যে বলেছেন একটা সুস্থ সুন্দর পরিবেশই ওকে বড় হতে সাহায্য করবে, সেইটুকু আমি পেয়েছিলাম জয়েন্ট ফ্যামিলিতে থাকার দরুন। যে কোনো কারণে হোক আজ এত দূর ওর উন্নতি হয়েছে সেই জন্য। সমানই ওর সঙ্গে বলে দিয়েছিলেন স্বাভাবিকভাবে ওর সঙ্গে ব্যবহার করতে, কখনো অ্যাবনর্মাল বলে ওকে সরিয়ে রাখবেন না। ওর জগৎ যে একটা আলাদা আছে সেটা আপনি নিজের মধ্যেই নিজেকে ঢুকিয়ে নেবেন, সুন্দর করে ওকে রাখবার চেষ্টা করবেন। আসলে বোধহয় ওর জগৎ আলাদা নেই, আমাদেরই জগতের মানুষ, সেটা কিন্তু আমার মনে হয় জানা দরকার। অনেক সময় কি হয় যে প্রতিবন্ধকতা এইভাবে বাড়ে যে তুমি আলাদা, তা নয়, সম্পূর্ণ আলাদা, আর বেড়ে যায়। আর ওনার একটা সুবিধা ছিল যে জয়েন্ট ফ্যামিলিতে ছিলেন, যেটা সব মা কিন্তু পান না। তার মানে আপনি বলছেন যে জয়েন্ট ফ্যামিলিতে এই সুযোগ সুবিধাগুলো বেশি পাওয়া যায়? ডেফিনেটলি, কারণ আমার তো মনে হয় যে প্রতিবন্ধী বাচ্চা যে মুহূর্তে একটা পরিবারে আসছে সে বিশেষ করে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এবার প্রশ্ন হচ্ছে কেন, আমি জানি না। আমার মনে হয় দুঃখ বা শোকের কোথায় যেন একটা লজ্জা আছে। ঠিক যেরকম আনন্দের একটা গর্ব আছে, সেরকম দুঃখের একটা লজ্জা আছে, এবং সেটা সেই পরিবারকে কোথায় যেন সমাজ থেকে একটু বিচ্ছিন্ন করে নেওয়ার তার একটা প্রবণতা থাকে। সেখানে এমনও কি হয় না যে ধরুন মানে একটা জয়েন্ট ফ্যামিলিতে সংস্কার বেশি থাকে, এই ধরনের সংস্কার বেশি থাকে নিঃসন্দেহে, কিন্তু সেখানে যেহেতু অতগুলো মানুষ রয়েছেন এবং যদি সেখানে পজিটিভ সাপোর্টটা পান, পজিটিভ সাপোর্ট না পেলে তাহলে তো জিনিসটা ঠিক উল্টো। আপনি যেটা এইমাত্র বললেন যে একটা কুসংস্কার প্রচণ্ড রকমের কাজ করছে, সেটা যদি হয় তাহলে তো মানে ফলটা নেগেটিভ হতে বাধ্য। কিন্তু যদি সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে কিন্তু আমার নিজের মনে হয় যে মানে আপনার পরিবারে কেউ কি কোনো রকম অসুবিধার সৃষ্টি করেছিল? না, করেনি। না, সেটাই তার কারণ সবাই মানে একটুখানি লেখাপড়া জানে আর কি। না, এটা আমি বলছি যে এইটা আপনি বললেন মানে আপনাদের রিচে কাজ করার যে অভিজ্ঞতা থেকে। হ্যাঁ, না আপনি যেটা, আমি রিচের অভিজ্ঞতা থেকেই বলছি। আপনি যেটা বললেন যে সবাই শিক্ষিত, সেটা সবসময় ঠিক নয়। একটা পরিবারে কিছু বেশ ভালো মানসিকতাওয়ালা লোক পাওয়া যায়, আবার কেউ কেউ আছে যারা এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারে না। তো প্রথমে মা বাবাই অ্যাকসেপ্ট করতে পারে না বলে সেই অন্ধকারটাই আর কি সবার মধ্যে কিছুটা করে প্রসারিত হয়ে যায়। কিন্তু লেখাপড়ার জন্য কিন্তু এটা কিছু আটকায় না, কারণ গ্রামে একটা বা ঘরে যদি একটা প্রতিবন্ধী বাচ্চা হয়, ঠিক যেভাবে শিশুটি হয় সেভাবেই কিন্তু বাচ্চারা অ্যাকসেপ্ট করে। সেই মা বাবার চিন্তা নেই আমার বাচ্চা এমএ পাস করবে না বিএ পাস করবে। সে যদি লাঙ্গল ধরতে পারে, সে যদি ঝুড়িতে মাটি তুলতে পারে, সে যদি তার বাচ্চাকে ঝুড়ির মধ্যে বসিয়ে চাষের মাঠে নিয়ে যেতে পারে, দ্যাটস এনাফ। কিন্তু বাইরে বের করা মুশকিল হয়ে যায় তাদের, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য। কিন্তু এরকমও দেখা যায় মা রান্না করছে, পাশে একটা শুকনো উনুন, সেরিব্রাল পলসি বাচ্চাকে উনুনের মধ্যে বসিয়ে রেখে। তার মানে শুধুমাত্র মানে শিক্ষার উপর নির্ভর করে না, অজ্ঞানতা অনেক সময় আসে। তোমার নাম বলো। নাম আমার। তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে কি আছে? মা আছে, আর ভাই আছে, আর ভাই আছে,
বাবা আছে, তুমি কাকে সব থেকে বেশি ভালোবাসো? মা মা তোমায় খুব আদর করে? আর করবে, হুম। আর ভাই? ভাই ভালো, ভাই তো দুষ্টু। শুনে নেই ভালো, ভাই স্কুলে পড়ে? শুনে ওখানে বাচ্চা হচ্ছে, পরীক্ষা হয়েছে, পাশ করেছে? হ্যাঁ বেশি খাবে। মিষ্টি খাবে তুমি? আমার আলোচনায় ফেরা যাক। হ্যাঁ, আপনি বলছিলেন যে তার মানে গ্রামে যেখানে সো কল লিটারেসি নেই সেখানেও কিন্তু কম। অনেক কম এই ব্যাপারটা। অ্যাকসেপ্টেন্স বেশি আমাদের মনে হয়, অনেকই অ্যাকসেপ্টেন্স বেশি। আর ঠিক শিশুটি যেভাবে জন্মেছে সেভাবেই তারা গ্রহণ করে। মা বাবার, শিক্ষিত মা বাবার যে প্রশ্নটা মাথায় প্রথমেই আসে যে আমার কেন হলো, ওয়াই ফর মি, এই প্রশ্নটা থেকে কিন্তু ওরা বেরিয়ে গেছে। আর 5টা বাচ্চার মতনই কিন্তু ওরা ধরে নিয়েছে। কেন একটা বাচ্চাকে 3 জনের খাবার ভাগ করে দিচ্ছে, 5টা বাচ্চাকে তার সঙ্গে আরেকজনকেও খাবার ভাগ করে দিচ্ছে। যেহেতু ফিউচারের জন্য একটা বিশাল বড় ওদের কোনো প্ল্যানিং বা প্রজেক্ট নেই, তাহলে কিন্তু ইমোশনটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, যেটা আমাদের মধ্যে হয় না। কেন আমরা কম্পেয়ার করতে থাকি। আরেকটা, হ্যাঁ, কম্পেয়ার করি। আরেকটা বোধহয় আমাদের শহুরে বা শিক্ষিত, তথাকথিত শিক্ষিত সমাজে অনেক বেশি অ্যাম্বিশন, প্রত্যাশা, যে অর্থনৈতিক প্রত্যাশা থাকে। সেখানে হয়তো ভাবেন যে আমার প্রতিবন্ধী যদি হয় তাহলে আমাদের অর্থনৈতিক সে প্রত্যাশা পূর্ণ ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না। ভীষণ বেশি স্ট্যাটাস কনসিয়াস পিপলদের মধ্যেও জিনিসগুলো দেখা যায়। অনেক ধনী ঘরের বাচ্চাদেরও দেখা যায় অনেক পরে স্কুলে এনেছে, ওয়ারাজ একটা বাচ্চার বস্তি থেকে একটা বাচ্চা আসছে 8 মাস বয়সে, তার অ্যাসেসমেন্ট হচ্ছে, কিন্তু সে অ্যাকসেপ্ট করতে যেরকম ধনী ঘরে অসুবিধে, তাকে নিয়ে আসতে অসুবিধে লোকচক্ষুর সম্মুখে। আর তারপরে আমি কি পারবো এই বাচ্চাটার জন্য করতে, না আমি একজন আয়া রাখবো, এই যে দ্বন্দ্বগুলো, এর মধ্যে থেকে বেরিয়ে আসতে মা বাবার 8 বছর, 10 বছর, 15 বছর সময় লেগে যায়। এখানে নিজের বাবা মা যদি কাছে না থাকে আয়া দিয়ে হবে না, কিছুতেই হবে না। কেন ওইটা হচ্ছে ডিফেন্সিভ পলিসি, যে আমি একজন রেখে দিয়েছি অনেক টাকা দিয়ে আয়া, সে দেখবে, সে খাওয়াবে, সে ফিট করবে, আমাকে তো খাওয়াতে হচ্ছে না। কিন্তু জিনিসটা ভিশিয়াস সার্কেলের মতন, মানে সমাজ এবং লোকচক্ষু এইগুলো অনেক বেশি ম্যাটার করে। আর ওদের কাছে তো ম্যাটার করে, সবচেয়ে বেশি করে নিজের কাছে। অ্যাকসেপ্ট করতে পারছে না বলেই বাচ্চাকে কোলে নিতে পারছে না, কোলে নিতে পারছে না বলেই দুধ খাওয়াতে পারছে না। এটা একটা বিশাল সমস্যা। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি যে ধরুন এখানে এই যে বাবা মার তো একটা বিরাট ভূমিকা রয়েছে নিশ্চয়ই। এখানে মানে আপনি কিভাবে আপনার বিশ্লেষণ করেছেন? মা সে তো সব থেকে বেশি গর্ভ ধারণ করেছে, একেবারে কেন্দ্রবিন্দু আমার মনে হয় একটা পরিবারের, শুধু প্রতিবন্ধী নয়, যে কোনো শিশু পরিবারের। আমার মনে হয় মা হচ্ছে কেন্দ্রবিন্দু। মাকে যদি ঠিক রাখা যায়, গোটা পরিবারটা, শুধু ছেলে মেয়ে নয়, গোটা পরিবারটাই তার উপরে সম্পূর্ণ নির্ভরশীল। সুতরাং আমার নিজের মনে হয় যে বিশেষ করে যেখানে একটা পরিবারে প্রতিবন্ধী বাচ্চা আসছে, সেখানে সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে মায়ের শিক্ষা। এবং এটা আমি নিজে ভীষণ ভুক্তভোগী, কারণ আমার মেয়ে আজকে 21 বছর বয়স হয়ে গেছে। যখন সে হয়েছিল তখন আমি অনেক জায়গায় গিয়ে জানবার চেষ্টা করেছিলাম, কোথাও সেই সুযোগ পাইনি। কিন্তু আজকে আমার অনেকগুলো বছর গড়িয়ে গেছে ঠিকই, কিন্তু আজকে আমি যে সংগঠনে কাজ করছি, এই আমাদের মাদার্স অ্যাসোসিয়েশন, মায়েদের একটা সংগঠন করেছি, সেখানে আমার মনে হয় যে মায়েরা কিন্তু অনেক তাড়াতাড়ি অনেক কিছু জানতে পারছে, এবং তার ফলে কিন্তু বাচ্চাটা ডেফিনেটলি অনেক মানে তার ইমপ্রুভমেন্ট হচ্ছে, তার উপকার হচ্ছে, সে অ্যাডভান্স করতে পারছে অনেক তাড়াতাড়ি, কারণ মায়ের ভূমিকাটাই এখন অনেকটা পাল্টে গেছে। অনেকটা হচ্ছে, অনেকটা বেশি বৈজ্ঞানিক এবং সংগঠিত হয়েছে এই ধরনের শিক্ষা দেওয়ার পদ্ধতি। অন্তত আমি যে সংগঠনটাই কাজ করি, মাদার্স অ্যাসোসিয়েশন, রিচ মাদার্স অ্যাসোসিয়েশন, এখানে এই অ্যাসোসিয়েশনটা শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে একটা খুব বড় পদক্ষেপ নেয় রিচ। সেটা হচ্ছে মায়েদের জন্য একটা প্যারেন্টস এডুকেশন প্রোগ্রাম তারা শুরু করে। এবং এই প্যারেন্টস এডুকেশন প্রোগ্রামে প্রধানত যেটা করা হয় সেটা হচ্ছে এই প্রতিবন্ধকতা সম্পর্কে মায়েদের ওয়াকিবহাল করা হয়, যেটা মানে সব থেকে বড় জরুরি বলে আমার মনে হয়। কারণ ওই যে কথাটা আপনি বললেন, বেশিরভাগ মায়েরই একটা ধারণা হচ্ছে যে এটা তো একটা অভিশাপ আমার গত জন্মের, এবং সেটা তাকে বারে বারে তার পাড়া প্রতিবেশী, তার বারে বারে তাকে ও কি করবে, তোমার কপাল, তোমার গত জন্মের পাপের ফল ইত্যাদি। পার্ট প্লে করে বিরাট, অবশ্যই বিরাট পার্ট প্লে করে। বাবা যদি অ্যাকসেপ্ট না করতে পারে তাহলে তো মুশকিল। এখনো তো আমাদের পিতৃতান্ত্রিক সামাজিক কাঠামোটা রয়েছে, যেরকম আমরা মেনে নিয়েছি।
এবং আমরা কনসাল্ট করেছি ইনিশিয়ালি ডাক্তারদের, রিলেটিভসদের, যে কোনো পক্ষ থেকে বললো না accept এটা তো কোনো করতে ব্যাপার না, পারলে মানুষ। এটা ম্যাটার অফ ফেট। এবং মামনির তো আমি দেখেছি ছবিতে চমৎকার কি সুন্দর সুরে গান গাইছিল। কিন্তু ইনিশিয়াল স্টেজে when she was born তখন বলেছিল মানে একদমই জড় ভরত যাকে বলে। কিন্তু আপনারা তার মানে ছোটবেলা থেকে এটা বৈজ্ঞানিক পদ্ধতির মধ্যে আমি 4 দিনের মাথায় আমি 4 দিনের মাথায় জানতে Treatment পেরেছি, চলছে। 4th ডে আমি জানতে পেরেছি, কারণ আমাকে হাইড এন্ড সিক করেছে। আচ্ছা, ইনিশিয়ালি আমি যখন দেখলাম তখন পাইপ দেয়া, নাকে মুখে পাইপ দেয়া, তখন আমি বুঝতে পারলাম না, কিন্তু সার্কামফারেন্সটা দেখলাম হেডের খুবই কম, নর্মাল বাচ্চা যা হওয়া উচিত তার থেকে অনেক কম। তা আমি অত মঙ্গল চাইল্ড এবং রিটার্ডেড চাইল্ড অতটা জানতাম না, মেডিকেল টার্ম জানতাম না। ডাক্তারদের সঙ্গে বসে ডাক্তারদের সঙ্গে গিয়ে জানতে পারলাম 4th ডে। আচ্ছা, তার মানে ক্রোমোজোনাল অ্যাবনর্মালিটি যখন হয় হ্যাঁ। তখন এই ধরনের বাচ্চা নর্মালি হয়ে থাকে। না, কিন্তু এর জন্য কি মানে মেডিকেল ট্রিটমেন্ট যেটা সেটাই খুব মানে মেডিসিন দেওয়া হয় না? মেডিসিনটা ব্রেনের ওনলি টু শুধু? ডেভেলপ ব্রেন, হ্যাঁ। শার্পনেস অফ দ্য ব্রেন। বলেছিলেন নর্মাল পরিবেশটাই হচ্ছে প্রধান ওষুধ, যেটা বলতে পারেন মেন মেডিসিন হচ্ছে সেইটাই। মানে আমাদের ডাক্তার ঘরের মধ্যেই পুনর্বাসন হ্যাঁ, বলতে পারেন। যতটা ভাবে ওকে স্বাভাবিকভাবে রাখতে পারে। তারপরে বাইরে আমরা ওকে প্রথমত ইনিশিয়ালি ওকে আমরা এমনভাবে ট্রিট করেছি যে নর্মাল বাচ্চা। এরকম তো অনেক দেখা যাচ্ছে এবং তারা প্রচুর ভালো ভালো কাজ করছে, প্রচুর ক্ষেত্রে কৃষি সমাজের হচ্ছে। সেই সচেতনতাটাই আমাদের প্রধানত তবে আমার আগের কাছে চেয়ে এখন আমাদের- অনেক বেশি সমাজে অনেক অ্যাডভান্স হয়ে গেছে, অনেক এরা চান্স পাচ্ছে, অনেক বেশি এরা নিজের ফেসিলিটি পাচ্ছে। মায়েরাও অনেক, আমরাও অনেক শান্তি পাই যে এদের কিছু করবার জন্য এদের কেউ এগিয়ে আসছে। আগে তো এদের সমাজে একধারে ঠেলে ফেলে রাখা হতো যে এদের দ্বারা কিছু হবে না, নেক্সট ইস্যুর চেষ্টা করা হোক, এই ধরনের কথা আমাকে বলা হয়েছে। আমি ডাক্তারের যখন গেছি বলা হয়েছে এই বাচ্চার কিছু হবে না, একে তুমি ফেলে দিয়ে নেক্সট ইস্যুর চেষ্টা করো, কিন্তু অ্যাজ এ মাদার হিসেবে আমি তো সেটা মানতে পারিনি। কিন্তু তখন চতুর্দিক থেকে নানানভাবে, সেই জন্যই বলছি জয়েন্ট ফ্যামিলি ভীষণভাবে হেল্প করেছে, নানান দিক থেকে ওকে এ করে সমাজে ওকে একটা প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছে। আজকে ও যে এতখানি হয়েছে সেটুকু সকলের এতেই এ হয়েছে। জয়েন্ট ফ্যামিলি তো আসলে একটা অন্যরকমের তো এটা পরিবেশটাই পরিবেশটা অন্যরকম হয় অন্যরকম তো। হয়। অনেক এরা- বেশি। ভাই বোনের সঙ্গে এরা ওঠা বসা, actually যত খাওয়া দাওয়া, মানুষের হ্যাঁ, সঙ্গে যতটা স্বাভাবিক interaction-টা শান্তি যত পারবে। বেশি বরঞ্চ হবে, এই সিঙ্গেল ফ্যামিলিতে অনেক বেশি হ্যাঁ, সমস্যা অনেক হয়। বেশি অনেক সমস্যা, তাতে মায়েদেরও মনের ভেতর অনেকটা বেশি চাপ পড়ে যায় যে মা একা একটা এরকম বাচ্চাকে ট্যাকল করা ভীষণ অসুবিধে হয়ে যায়। তখন একজন পেছন থেকে ইনসিস্ট করো, না কিছু হবে না, তুমি ছেড়ে দাও, এই করতে করতে ওইখানে কিন্তু একটা বিরাট মা অনেক- ভূমিকা আছে অন্য মায়েদের, হ্যাঁ পরস্পরকে মনের জোর দেওয়া। সেই যে আর একটা জিনিস কি জানেন, একলা যে যুদ্ধটা আমি করছি সেটা কিন্তু অনেক বেশি মানে কঠিন। কঠিন, নিশ্চয়ই। সেখানে যদি আরো 5টা হাত একসঙ্গে জড়ো করা হয়, যায়, বা স্বাভাবিক, যে তাহলে কোনো এটা কিন্তু তো যে স্বাভাবিক স্বাভাবিক। মানুষের মনের গতি তাই। আপনি একা এটা সহ্য করছেন, পাশে কেউ যদি কাঁধে এসে হাত রাখে হ্যাঁ। আপনি মনে হাতটা ধরেন, মনের জোরটা তুমি আমার পাশে আছো। জোরটা অনেক বেড়ে You get যায়। relief. অবশ্যই। এবং আরেকটা জিনিস কি, যখনই আমি আরো 5টি মাকে পাশে পাচ্ছি তখন কিন্তু মনে হচ্ছে আমি একলা নই। হ্যাঁ, তখন আমার নিজের মনে- কষ্টটা আমার নিজেরই মতো মনে কিন্তু হয় আরো না। অনেকে রয়েছে, হ্যাঁ। এবং সে যদি পারে আমি কেন পারবো না? নিশ্চয়ই। একসঙ্গে আমরা নিশ্চয়ই, Right, তাছাড়া হ্যাঁ। সবাই মিলে যদি হাত হ্যাঁ, মেলাতে সবাইকে- পারি আরো অনেক দূর আমরা এগিয়ে যেতে পারবো। আচ্ছা, একটা জিনিস আমার কৌতূহল হচ্ছে, আমার নিশ্চয়ই শ্রোতাদেরও নিশ্চয়ই কৌতূহল আছে আপনাদের অ্যাসোসিয়েশন বা রিচে, এর জন্য সরকারি কি কোনো রকমের বিশেষ কিছু সুযোগ সুবিধা বা ব্যবস্থা করা আছে আমাদের দেশে? আইনের কথা বলছি না, আইন দিয়ে তো এগুলো হয় না, মানে কোন রকমের হ্যাঁ। সুবিধে। কাগজে কলমে অনেক কিছুই আছে। কিন্তু পার্সনস উইথ ডিসেবিলিটি অ্যাক্ট 1995 সালে পাস হয়ে গেছে, কিন্তু সবটাই লেখার অক্ষরে আছে, তার কোনো মানে রূপায়ণ কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু সেটা রূপায়ণ হচ্ছে না বলে ঠিক আমার নিজের মনে হয় যে একেবারেই বাবা মাদের হাত পা গুটিয়ে বসে না, থাকাটা বোধহয় একেবারেই নয়। হ্যাঁ, সেজন্য মানে আমরা সেখানে মানে ওই নিজেদের প্রচেষ্টাটা বিরাট। আচ্ছা, এই যে ধরুন রিচে আপনি যে কাজটা করছেন বা আপনাদের মাদার্স অ্যাসোসিয়েশনে, সরকারি তো নিয়মকানুন বলুন হয়েছে, এবং আপনাদের এনজিওর সঙ্গে এই নিয়মকানুন কি খুব একটা কাছাকাছি যাচ্ছে বা আপনার সুযোগ কি পাচ্ছেন? আর আমরা যে সুযোগগুলো পাচ্ছি খুব ছোট ছোট, একটা যেরকম আছে যে আইডেন্টিটি কার্ড ওদের একটা, যেটাতে নিয়ে বাসে উঠলে ভাড়া লাগবে না বা কি, সেটা সরকারি ব্যবস্থা করা হয়েছে, কিন্তু প্রসেসটা ভেরি ডিলেড, খুব ডিলেড। আর যেটা মেনলি বলা, প্রাইভেট বাসে কিন্তু ওইটা দেয় না, ওই কনসেশনটা কিন্তু দেয় না, একেবারেই দেয় না। আর অনেক হাঁটাহাঁটি করে তবে ওই আইডেন্টিটি কার্ডটা জোগাড় করতে হয়। এই একটা সুবিধে করা হয়েছে, যেটা মানে খুবই ধীর মন্থর গতিতে চলছে।
আরেকটা যেটা করা হয়েছে, যেটা আমরা গত বছরই করে আসলাম একটা সার্ভে, যে প্রত্যেকটা স্কুলে আমরা করেছিলাম কুচবিহার, জলপাইগুড়ি ওই দিকটা, সেটা কলকাতাতেও হয়েছে, হাওড়ায়। ওরা বলছে 3% রিজার্ভেশন, মানে 3% সিট রিজার্ভেশন রয়েছে বা যে ছেলে মেয়েদের লার্নিং ডিসেবিলিটি রয়েছে। আর সাচ এখন অবসোলেট হয়ে গেছে মেন্টালি কিন্তু লার্নিং ডিসেবিলিটি যেখানে রয়েছে সেটা নরমাল স্কুলের সঙ্গে কি করে আপনি ইন্টিগ্রেট করা 3% রিজার্ভেশন মাস্ট, তার জন্য সাপোর্ট টিচার দরকার, তার সার্কুলারও আছে। তো সেইখানে কিন্তু দু একটি স্কুলে নিচ্ছে, গভর্নমেন্ট স্কুলে, কিন্তু প্রাইভেট স্কুলে যে খুব আমরা রেসপন্স পেয়েছি তা নয়। ওরা যেটা বলেন যে ল্যাবে কাজ করার অসুবিধে, ফিজিক্যাল এডুকেশনের অসুবিধে এবং ওয়াক এডুকেশনের অসুবিধে। কথাগুলো ঠিক, হয়তো যারা সেরেব্রাল পলসি বা তাদের কিছু রয়েছে, কিন্তু তাদের যে প্রোভাইড করা যায় না, এটা কিন্তু স্পেশাল এডুকেটর হিসেবে আমি বিশ্বাস করি না। তাহলে আপনি কি স্পেশাল এডুকেটর হিসেবে অন্য রকমের শিক্ষা পদ্ধতি, সেটা তো আলাদা স্কুল হতে পারে, সেরকম তো দু একটা স্কুল আছেও। সেরম আছে, কিন্তু যাদের ধরুন যারা স্লো লার্নার, যাদের খুব অল্প ডিসেবিলিটি রয়েছে, যারা কোপ করতে পারবে, বা সিপি বাচ্চা, মানে সেরেব্রাল পলসি যাদের রয়েছে, রাইটার দিলে তারা লিখতে পারবে, এরকম কয়েকটা ক্যাটেগরিতে 3% রিজার্ভেশন বলেছিল, কিন্তু সেটাও যে খুব এফেক্টিভ হয়েছে বলে আমার মনে হয় না, হয়নি, অন্তত আমরা রেসপন্স পাইনি। ডেফ বাচ্চাদের কিছু কিছু নেওয়া হয়। আর যেটা অ্যাক্টের ইমপ্লিমেন্টেশন, সেটা রমাদি বলতে পারবে, কেন অ্যাসোসিয়েশনের অনেক কাজ না, অ্যাক্টের ইমপ্লিমেন্টেশনটা বললাম তো আগাগোড়াই, যে কাগজে কলমে কিন্তু অনেক কিছু আছে, আপনি সরকারকে জিজ্ঞেস করুন, তারা বলবে আমরা অনেক কিছু করে দিয়েছি, কিন্তু ইমপ্লিমেন্টেশন খুব দুঃখের সঙ্গে বলছি প্রায় নীল। কিন্তু সেই জন্য আমরা আমাদের মানে ক্ষুদ্র সামর্থ্য নিয়ে ওই মায়েদের সংগঠন থেকে যতটুকু পাচ্ছি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। যেমন এই মাত্র যেটা রঞ্জনাদি এই মাত্র যে আইডেন্টিটি কার্ডের কথা যেটা বললেন, আইডেন্টিটি কার্ডটা পাওয়া যে কি শক্ত কাজ, সেটা যে কোনো মাকে জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন। শত কাজের মধ্যে তাকে যেতে হবে সেই আইডেন্টিটি কার্ডটা সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, তারপরে তার মেডিকেল বোর্ডের কাছে গিয়ে তার কাছ থেকে একটা প্রসেস করতে করতেই তার এক মাস সময় কেটে গেল। আমাদের দেশে সরকারি ব্যবস্থা এমন জায়গায় দাঁড়িয়েছে নানান কারণে, এর জন্য বোধহয় নিজস্ব আলাদা ফাউন্ডেশন করা দরকার। নিশ্চয়ই ধরুন ফাউন্ডেশন করলে, এখানে যদি মাদের নিয়ে আপনারা ফাউন্ডেশন করেন, সেটা থেকে বোধহয় আমরা যেটা করছি, আমাদের ওখানে যেটা আমরা করছি, আমি আপনাকে ঠিকই বলছি না, আমরা অলরেডি সেটা নিয়ে কাজটা করছি। মানে আমাদের ধরুন 60 জন মেম্বার, ধরুন সেটাকে আমরা 5টা ভাগে ভাগ করে ফেলি, 5টা গ্রুপ। একটা গ্রুপ ওই আইডেন্টিটি কার্ড অন্য মায়েরা যাতে পেতে পারে। রিচে তো ধরুন প্রচুর মা রয়েছেন, 300-350 হবে, আমি ঠিক এক্সাক্ট নম্বরটা মানে সংখ্যাটা বলতে পারছি না। আমাদের সেন্টারে 230। তাহলে ওই বাকি মায়েরা যাতে আর একটু সহজে আইডেন্টিটি কার্ডটা পেতে পারে। তাছাড়া সমাজের বিভিন্ন স্তর থেকে আসছে, অনেক আছে লেখাপড়া একেবারেই জানে না। এবং শুধু মায়েরা না, আমার মনে হয় ধরুন এই যে আপনার তো বাড়ির যে পুরুষ, তাদেরও কিন্তু আপনাদের আসলে সমস্যাটা কেন আমি বারবার করে এমফাসাইজ করছি, বাবাদের আসলে এই সময়টা দেওয়া সবসময় সম্ভব হচ্ছে না। সুতরাং যেসব মায়েরা ধরুন সময়টা দিতে পারছেন, তারা এসে 5 জন মা এসে বাকি 10 জন মাকে সাহায্য করছেন, যে ওই অফিসে কিভাবে যাবে, সেখান থেকে মেডিকেল বোর্ডে কিভাবে যাবে, মানে কয়েকজন বাকিদের সাহায্য করছে আইডেন্টিটি কার্ডটা। ঠিক যে আজকাল এই ধরনের নতুন ধরনের প্রকল্প মেয়েরা কিন্তু সাকসেসফুল বেশি করছে। আপনি ধরুন এই যেরকম মোহাম্মদ ইউনিস গ্রামীণ ব্যাংক, উনি প্রথমে লোন দিলেন কিন্তু বাড়ির মেয়েকে। কেন? বাড়ির মেয়ে টাকাটা নষ্ট করবে না। এটা আমি পুরুষের বিরুদ্ধে কথা বলছি না, এটা সামাজিক নিয়মেই হয়েছে, এবং সেটা সব থেকে বেশি সার্থক হয়েছে সেই প্রকল্প হয়েছে। কারণ একটা কথা দেখুন, যতই শুনতে খারাপ লাগলেও কিন্তু ভারতবর্ষে মানে শুধু প্রতিবন্ধী শিশু না, যে কোনো শিশুই বেশিরভাগ কিন্তু তারা যোগাযোগটা হচ্ছে যে কোনো মহিলা, মা, মাসি, পিসি, খুড়ি, জেঠি, সবসময় মেয়েদের মধ্যেই তারা রয়েছে। সুতরাং মেয়েদের একটু এগিয়ে আসতেই হবে, এটা কোনো সন্দেহ নেই। এবং মেয়েদের যদি আমরা একটু শক্তিশালী করতে পারি, একটু অ্যাওয়্যার করতে পারি, সব থেকে বড় কথা বাবা মা নিজে যদি অ্যাওয়্যার না হয়, তাহলে সমাজকে অ্যাওয়্যার করবে কি করে? আসলে নিজের চেতনার পুনর্বাসন দরকার ভীষণ রকম। সেটা না হলে কিন্তু, কারণ এটা তো মানে একটা কিছু খারাপ ব্যাপার নয়, আদৌ নয়। এটা থেকে মুক্তি পেতে হবে না, এর মধ্যে থেকেই তো আপনারা কাজ করছেন। আপনি তো এতদিন ধরে মামানকে বড় করেছেন, এত কত কি করতে পারেন। আরেকটা কথা আমার ভীষণ মনে হয়, জানেন গৌতম দা, যে বাবারা তো খুব অল্প বয়স থেকে ফ্রিডম পেয়ে যায়, চাকরিতে যাচ্ছে বা কিছু, আর কিন্তু মেয়েদের সিনসিয়ারিটিটা ঠিকভাবে ইউটিলাইজড হচ্ছিল না।
এখন মেয়েরা বেরিয়ে আসাতে এই লিবার্টিটা পাওয়াতে এবং এই রেসপন্সিবিলিটিটা তাদের হাতে দেওয়াতে আমরা কিন্তু অভিনব সমস্ত কাজগুলো আমি জানি, Exactly. আমাদের এখানেই আমরা আমিও দেখছি। মানি আমার কথাটা। 17 বছরের অভিজ্ঞতা বলতে পারি অন্তত পক্ষে 1700 মা এগিয়ে এসে কাজ করেছেন এবং সাকসেসফুল। এবং তাদের দায়িত্ব দিলে যে কি অসাধারণ পার্সোনালিটি চেঞ্জ হয় সেটা আমরা নিজেরাও দেখে নিজেরাই অবাক হয়ে বুঝতে যাচ্ছি, পারছি। যে যারা কোনোদিন বাড়ির থেকে বেরোয়নি, ওই একটা হ্যাঁ, বাচ্চা নিয়ে exactly. এসে একটা ঘরের মধ্যে একেবারে বিচ্ছিন্ন হয়েছিল, হ্যাঁ। যখন তারা এসে সংগঠনের মধ্যে কাজ করছে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা একটা অসাধারণ পার্সোনালিটি, অসম্ভব একটা মানে নিজের ওপর একটা আস্থা হ্যাঁ, যে আমি পারবো, confidence. এটা তো ভীষণ বড় কথা না, সেটাই তো মূল Confidence, কথা। satisfaction, সেটাই যদি এসে যায় তাহলে ভীষণ। কিন্তু বাকিটা সে পারবেই। পারবে। না, আসলে তো কিছুদিন আগে আমাকে কিছু প্রশ্ন করেছিল যে গত শতাব্দীর সব থেকে বড় ঘটনা কি। আমার মনে হয়েছিল নারীর সচেতনতা। হ্যাঁ, এটা কিন্তু গ্রেটেস্ট 100 বার। কন্ট্রিবিউশন অফ দ্য 20th সেঞ্চুরি। নিশ্চয়ই, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। না এখনো অনেক অনেক কাজ বাকি। হ্যাঁ। কিন্তু আমার মনে হয় যে সত্যি আপনারা যেটা করেছেন এটা কিন্তু একটা উদাহরণ, মানে আরো 10টা নিশ্চয়ই। অভিভাবকের জন্য, যে শুধুমাত্র একটা ছোট গণ্ডিতে আটকে না রেখে আপনাদের বাহবা দেওয়ার মতো, যে মামান যেরকম জায়গায় দাঁড়িয়ে আছে কোনো অসুবিধাই হয় না। আচ্ছা, আপনাদের অনেক ধন্যবাদ। আজকের আমাদের অন্নভূমন এখানেই শেষ হলো। নমস্কার।